নমস্কার, কি হতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে আমরা জানিয়ে কথা বলবো তা হলো পিএইচডি কোর্স এবং তার বিভিন্ন দিক। আপনারাও আসতে পারেন আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। স্টুডিওতে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মৈনাক মুখোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স, জেআইএস ইউনিভার্সিটি। স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে। আর আমাদের সঙ্গে আছেন ডক্টর অতনু ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্সেস অ্যান্ড রিমোট সেন্সিং, জেআইএস ইউনিভার্সিটি, অ্যাসোসিয়েট প্রফেসর। স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে। আমি একটু মৈনাক স্যারের কাছে প্রথমে জানতে চাইবো যে আমাদের মোটামুটি ধারণা আছে যে পিএইচডি বিষয়টা কি, বা গবেষণা পিএইচডি এরকম আমরা শুনে থাকি, সাধারণ ছাত্রছাত্রীদের মোটামুটি একটা ধারণা আছে। তবু যদি সবার জন্য একটু সহজ করে বুঝিয়ে বলেন যে পিএইচডি বিষয়টা কি। আচ্ছা, পিএইচডি এই বিষয়টা না, মানে আমাদের ধারণা আছে, কিন্তু সেই ধারণাটা খুব একটা পরিষ্কার নয়। তার একটা বিশেষ কারণ আছে, কারণ এই পিএইচডি কিন্তু পুরো নাম যাকে আমরা বলি ডক্টর অফ ফিলোসফি। এই পিএইচডি একাডেমিক সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি। এটা মানে আমরা একাডেমিক্যালি একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে, একটা প্রসেসের মধ্যে দিয়ে এই ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি যেটা অর্জন করা যায়। এবার যদি পিএইচডির কথা বা এই প্রসেসের কথা আমরা ধরি, তাহলে আমাদের এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এই প্রসেসগুলোকে মানে বছরে বছরে ডেভেলপ করেছে। একটা নির্দিষ্ট স্ট্রাকচারে এই কোর্সটাকে একটা বাঁধার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। যেটা আমাদের মেন যেটা মুশকিল হয় জানার জন্যে, আমরা তো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করি, তারপরে পিএইচডি করবার সময়তে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন একটা কারিকুলামের মধ্যে বাধা থাকে, আমাদের একটা সিলেবাস থাকে, সেই সিলেবাস ধরে আমাদের পড়াশোনা করতে হয়। কিন্তু যখনই আমরা পিএইচডিতে চলে এলাম, তখন পিএইচডিটা কিন্তু একটা গবেষণাধর্মী শিক্ষা। মানে আমাকে কোনো একটা বিষয় নিয়ে মানে প্রত্যক্ষ গবেষণা করতে হবে এবং তারপরে আমি ওই ডিগ্রিটা অর্জন করতে পারবো। তার মানে একটা একাডেমিক ডিগ্রি কিন্তু সেটা গবেষণাধর্মী, এই জায়গাটার বোঝাতে খুব মানে একটা গ্যাপ থাকে স্টুডেন্টদের। আর ওই গ্যাপটাই মানে পুরোপুরি ক্লিয়ার থাকে না বলে কনফিউশন থাকে স্টুডেন্টের মধ্যে, আমরা এটা করবো না, বা কিভাবে করব, কতদিন সময় লাগে, বিভিন্ন প্রশ্ন থাকে। তো এই প্রশ্নগুলো না মানে ক্ল্যারিফাই হওয়াটা খুব দরকার, এবং সেই সব নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি। সে নিয়ে কথা হবে গোটা অনুষ্ঠান জুড়ে। আপনিও আসতে পারেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জেনে নিতে পারেন আমাদের স্যারদের কাছ থেকে। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে 24235222, 24235223 এবং 29712073। স্ক্রিনেও আপনি দেখতে পাবেন আমাদের টেলিফোন নম্বরগুলো। আমি একটু অতনু স্যারের কাছে আসবো। স্যার, আপনি যদি আমাদের বলেন, ছাত্রছাত্রীরা যখন নির্বাচন করবে যে আমি এই বিষয়ে পিএইচডি করব, অনেক সময় তারা কনফিউশনে পড়েন যে কোন বিষয়টা আমি বেছে নেব, সে বিষয়ে যদি একটু গাইডেন্স দেন। হ্যাঁ, পিএইচডির বিষয়টা আপনাকে ঠিক করাটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, কারণ আপনাকে ওইটাই নিয়ে 3 বছর বা 4 বছর আপনাকে কাজ করতে হবে। তো সবসময় যেটা এনকারেজ করা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে তুমি যে বিষয়টাকে মনে করো যে তুমি কমফোর্টেবল, তুমি জানো, তোমার দক্ষতা আছে, তোমার সেই বিষয়েই সবসময় উচ্চতর শিক্ষাতে যাওয়া উচিত। এবং এখনকার দিনে আগে যখন কোর পিএইচডি হতো, কেউ হয়তো ফিজিক্সে পিএইচডি করছে, কেউ হয়তো কেমিস্ট্রিতে পিএইচডি করছে। আজকের দিনে কিন্তু সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি পিএইচডি করার আমাদের সুযোগ থাকছে। সুতরাং আমরা যদি মনে করি যে আমি এই সাবজেক্টের সঙ্গে আর একটা কোনো বিষয়কে জুড়ে আমার পিএইচডিটা করতে পারি, সেই অপশন কিন্তু এখন স্টুডেন্টের মধ্যে প্রচুর অ্যাভেলেবেল থাকে। সেই জন্য সবসময় এটাই দেখা উচিত, আমি কোন বিষয়টায় দক্ষ এবং আমার মন কোন বিষয়টা নিয়ে আরো এগোতে চায়, সেটাকে মাথায় রেখেই পিএইচডিটা করা উচিত সবসময়। এবং এখন যেহেতু একসঙ্গে কোলাবোরেট করা যেতে পারে, অনেক সুযোগ সুবিধা আছে, যে বিষয় বড় হচ্ছে, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেট করতে পারি, আমরা বিভিন্ন সাবজেক্টের সঙ্গে কোলাবোরেট করতে পারি। তো এখন অনেকটা স্কোপটা ওয়াইড ওপেন হয়ে আছে। আমরা ফিরে আসবো আলোচনায়। আমরা জানবো কি কি যোগ্যতা লাগে পিএইচডি করতে গেলে, তার কি কি সুযোগ সুবিধা কোথায় রয়েছে না রয়েছে। সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবার ফিরে আসছি কি হতে চাই অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। কি হতে চাই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি পিএইচডি কোর্স এবং তার বিভিন্ন দিক নিয়ে। কি যোগ্যতা লাগে, কিভাবে পড়া যায়, কোথায় পড়া যায়, এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি একটু মৈনাক স্যারের কাছে আসবো। কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি লাগে পিএইচডি করতে গেলে? আচ্ছা, পিএইচডি করতে গেলে যেটা মানে মূল যোগ্যতা, সেটা হচ্ছে গিয়ে একজনকে তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে।
এখানে শাখাটা বড় কথা নয়, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, সেটা তার পার্সোনাল চয়েস। কিন্তু শাখাটা তাকে মিনিমাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেই হবে, এবং সেটাও কিন্তু যদি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হয় তাহলে মিনিমাম 55% নাম্বার নিয়ে তাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। এবং আদার্স ক্যাটাগরিতে কিন্তু কিছু ছাড় রয়েছে, 5%-এর মতো একটা ছাড় আছে। তার এবারই সেটা যে ক্যাটাগরির স্টুডেন্টই হোক, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে সে পিএইচডিতে ঢুকতে পারে, এটা প্রথম কথা। এবার পিএইচডিতে ঢোকার পরে সে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তার চায় বা দরকার হয়, সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের তার জন্য স্কিম রয়েছে, তার জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তা এই পুরো যোগ্যতাগুলোর মধ্যে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সায়েন্স, কমার্স, আর্টস যে বিষয়ই হোক, 55% নাম্বার পোস্ট গ্রাজুয়েশনে তার দরকার পিএইচডি করতে গেলে। আচ্ছা, মাস্টার্সের কথা যখন চলে এলো, আমি একটু অতনু স্যারের কাছে আসবো, যে মাস্টার্স করার পরে অনেকে কনফিউশনে ভোগেন যে মাস্টার্স করেছি, অনেক পড়াশোনা হয়ে গেছে, এবার কি আমি চাকরি করব না পিএইচডি করব, গবেষণার দিকে যাব, কোনটা করব? তো এরকম কনফিউশনে যারা ভোগেন তাদের কি বলবেন আপনি? হ্যাঁ, এটা এই ধরনের ফোন বলতে পারেন আমরা প্রতিদিনই পাই, যে আমার মাস্টার ডিগ্রি হয়ে গেছে, তাহলে কি আমি পিএইচডিটা করে নেব, না মাস্টার ডিগ্রি হয়ে গেছে এবার আমি চাকরি করব। সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা স্টুডেন্টকে নিজেকে ভাবতে হবে সে কি আদৌ উচ্চতর গবেষণার জন্য যেতে রাজি। কারণ এর কারণ একটা আছে, সেটা হচ্ছে যখন একজন সুপারভাইজার তার আন্ডারে। স্যার, আমি আসবো আপনার কাছে, তবে আমাদের একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, তার কাছ থেকে প্রশ্ন নিয়ে নেব। কে আছেন? বলুন। নমস্কার, বলুন আপনি। হ্যালো। হ্যাঁ, কে বলছেন আপনি? হ্যাঁ, আমার নাম সিদ্ধার্থ মিত্র, আমি বম্বে থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে এই পিএইচডি কি গেট ছাড়া অন্য কোনো ভাবে অ্যাডমিশনে এটা করা যায়? আর সেকেন্ডলি হচ্ছে যে এটা কি কোনো করেসপন্ডেন্সের থ্রু দিয়ে এতে পার্ট টাইমে হয় না ফুল টাইম রিসার্চই লাগে? স্যাররা কি বলছেন? আচ্ছা, মানে এখানে না দুটো প্রশ্ন আছে, দুটো আলাদা প্রশ্ন, তবুও একেবারে খুব খুব প্রাসঙ্গিক। গেট ছাড়া কি পিএইচডি করা যায়? পিএইচডির জন্য যে উপায়গুলো রয়েছে, অফকোর্স তার জন্য একটা কোয়ালিফাইং এক্সাম তাকে ক্লিয়ার করতেই হবে, এবং সেই কোয়ালিফাইং এক্সামটা শুধু গেট না, সেটা নেট হতে পারে, বিভিন্ন রকমের নেট হয়, মানে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন রকমের নেট এক্সাম হয়। যেমন সায়েন্সের জন্য আমরা যেটা দেখি সেটা সিএসআইআর নেট, আর্টস বা অন্যান্য ফিল্ডের জন্য আছে ইউজিসি নেট। এবার সিএসআইআর এর মধ্যে একটা সিএসআইআর ইউজিসির একটা ভাগ আছে। এছাড়া ডিবিটি নেট হয়, ডিএসটি নেট হয়, আইসিএআর নেট হয়, আইসিএমআর নেট হয়, প্রচুর এক্সাম আছে যেগুলো কিনা নেট এক্সাম, যেগুলো ক্লিয়ার করলে সে পিএইচডিতে ঢুকতে পারে। প্রত্যেকটা রাজ্যে ইন্ডিভিজুয়ালি সেট এক্সামিনেশন হয়, আমাদের যেমন পশ্চিমবঙ্গে সেট এক্সামিনেশন ওটা হয়ে গেল কিছুদিন আগেই, তা সেট এক্সামিনেশন হয়, সেটা দিয়েও পিএইচডিতে ঢোকা যায়। আইআইটি গুলোর জন্য তারা গেট এক্সামিনেশন নেয়। এবার এতগুলো এক্সাম আমি কোয়ালিফাই করার চেষ্টা করলাম, কোনোভাবে আমার হলো না, বা কোনোভাবে কিছু পার্সেন্টেজের জন্য হয়তো মিস হয়ে গেল। ইউনিভার্সিটির তো এক নিজস্ব। হ্যাঁ, আমি সেটাই আসছি। এবার প্রত্যেকটা ইউনিভার্সিটি, ইনক্লুডিং আমাদের ইউনিভার্সিটি, তাদের একটা প্রভিশন রয়েছে, এটা কিন্তু ইউজিসি গাইডলাইনের প্রভিশন, তার মধ্যে এই প্রভিশনটা করা যে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম নিতে পারে, যেটা কিন্তু রিসার্চ এন্ট্রান্স টেস্ট বলি আমরা। মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রিসার্চ এন্ট্রান্স টেস্ট, বা সহজ কথা হচ্ছে গিয়ে রেট এক্সামিনেশন, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করে, এবং যার থ্রুতেও কিন্তু কেউ কোনো স্টুডেন্ট পিএইচডি করতে পারে। কিন্তু পিএইচডি করতে গেলে তাকে কোনো না কোনো একটা কোয়ালিফাইং এক্সাম তাকে পেরোতেই হবে। মানে এরকম নয় যে আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম আর আমি পিএইচডিতে ঢুকে গেলাম, না। এবার এই রেট এক্সামিনেশনও কিন্তু দুখানা পার্ট হয়, একটা রিটেন পার্ট হয়, একটা ইন্টারভিউ পার্ট হয়। টোটালটা মিলে তারপরে একটা নাম্বার আসে, সেই বিষয়ে সে কোয়ালিফাই করলে তখন সে পিএইচডিতে ঢুকতে পারে। এটা হচ্ছে কি 1 নম্বর প্রশ্নের উত্তর। তার মানে অনেকগুলো এক্সামই আছে এখানে, শুধু গেট নয়। সেকেন্ড যে উত্তর, করেসপন্ডেন্স আমি পিএইচডি করতে পারি না। ইউজিসির কোন রুলে কোনোভাবে করেসপন্ডেন্সে পিএইচডি হয় না, পিএইচডি শুধু রেগুলারে হয়। হ্যাঁ, এবার ওয়ার্কিং প্রফেশনালদের ক্ষেত্রে তো আমরা রেগুলার টার্মটা কোনোভাবে ইউজ করতে পারি না, তবে হ্যাঁ, করেসপন্ডেন্স কিন্তু কোনোভাবে অ্যালাউ নয়। কোনো করেসপন্ডেন্স, কোনো অনলাইন, এই দু রকমের মোডে পিএইচডি হয় না। যদি কোথাও থেকেও কেউ বলে সেটা সম্পূর্ণভাবে অবৈধ, করা যায় না, ইউজিসি সেটা কোনোভাবে মান্যতা দেয় না। ইউজিসি কিসেকে, মানে কোন জিনিসকে মান্যতা দেয়? ইউজিসি মান্যতা দেয় রেগুলার হতে হবে, ফুল টাইম হতে হবে। এবার রেগুলার হতে হবে, রেগুলারের মাঝখানে আমরা সেটাকে ফুল টাইম বা পার্ট টাইম করতে পারি। ফুল টাইম পার্ট টাইম কিরকম? যদি কোনো স্টুডেন্ট, তার কোনো ফেলোশিপ থাকে,
কোনো স্টুডেন্ট নেট পরীক্ষা ক্লিয়ার করেছে, তারা ফেলোশিপ পেয়েছে, এবার সেই ফেলোশিপটা নিয়ে সে ফুল টাইম ডিভোট করছে সে কাজ করবার জন্য, সেক্ষেত্রে সে রেগুলার ফুল টাইম। এবার কোন স্টুডেন্ট সে ওয়ার্কিং, সে হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন আসতে পারছে কাজ করবার জন্য, সেও কিন্তু রেগুলার, কিন্তু সেটা পার্ট টাইম। বাট কোনো মানে মানে পার্ট টাইম মোডে আমি পিএইচডি করব সেরকম ভাবে কিছু কিন্তু হয় না। সেটা আমরা এই ওয়ার্কিং আর নন ওয়ার্কিংদের জন্য এরকম একটা ডিভিশন করতে কিছু কিছু ইউনিভার্সিটি করে, কিন্তু কোনো করেসপন্ডেন্স নয়, কোনো অনলাইন নয়, কমপ্লিট রেগুলার মোডে পিএইচডি হয়, এছাড়া অন্য কোনো পিএইচডি হওয়া যায় না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা যে বিষয়টায় ছিলাম অতনু স্যারের কাছে ফিরে আসবো, বিষয় নির্বাচনের প্রসঙ্গে ছিলাম আমরা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এই যে ধরুন কেউ একজন পিএইচডি করতে এলো, তাকে যখন একটা কোনো টপিক ডিসাইড করা হলো, কোনো সুপারভাইজার তাকে একটা টপিক দিল, সেখানে কিন্তু সুপারভাইজারও জানে না যে 3 বছর বাদে সে কোন জায়গাটায় পৌঁছবে, তার কি আউটকাম আসতে পারে। সুতরাং যখন স্টুডেন্টটা কাজ করছে, স্টুডেন্টটাকে কিন্তু সেই মেন্টালিটিটা ক্যারি করতে হবে যে আমি যে কাজটা করছি সেটা 2 বছর বাদে আমার ফেলিওর হতে পারে, কিন্তু এই নয় যে আমার পিএইচডিটা ফেলিওর হয়ে গেল। তো এই মেন্টালিটি, এই টেনাসিটিটা যদি তার মধ্যে থাকে, তখনই তার আসা উচিত উচ্চতর গবেষণাতে। আদারওয়াইজ আমার মনে হয় যে অনেক স্টুডেন্ট ওই জায়গায় ল্যাকিং করে যে আমি 2 বছর বাদে আমি কিছু পাচ্ছি না স্যার, আমি হয়তো পিএইচডিটা করতে পারলাম না। তো এই ইয়েটা যদি থাকে তাহলে পিএইচডিতে আসাটা একটু মুশকিল। এই প্রসঙ্গে একটা জাস্ট কথা, নিশ্চয়ই, মানে এই প্রসঙ্গেই ধরে একটা কথা বলা, মানে পিএইচডির জন্য না সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে না একটা মানসিক ডেভেলপমেন্ট, মানে একটা কমপ্লিট সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। মানে রিসার্চে কোনো ফেলিওর হয় না, মানে অনেক কথা বলি আমরা ফেলিওর হয়, এই হয়েছে সেই হয়েছে, ইতিহাস বলে রিসার্চে কোনোদিন ফেলিওর হয় না। মানে আমি যেটা চাইছি সেটা না পেয়ে আমি একটা অন্য কিছু পেলাম। আলেকজান্ডার ফ্লেমিং যখন বার করেছিলেন পেনিসিলিন, সেটা ফেলিওর থেকে গেছিল, একটা ফাঙ্গাস গজিয়ে গেছিল কোনো একটা জায়গাতে, না গজালে সেটা পেতাম না, এত লোক বাঁচতো না। সুতরাং রিসার্চের জন্য মাইন্ডসেট, ধৈর্য, মেন্টালিটি, এটা কিন্তু খুব ম্যাটার করে, কারণ পুরো কাজটা আমার। ধৈর্যের কথা বলছেন, তখন একটা সময়ের কথা চলে আসে যে একটা তো মিনিমাম ম্যাক্সিমাম কিছু একটা সময় বোধহয় আছে যে এর মধ্যে শেষ করতে হবে বা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইউজিসি গাইডলাইন এটা বলে যে আমি পিএইচডি কোর্সে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমার মিনিমাম 3 বছরের আগে আমি কোনোভাবেই পিএইচডি থিসিস সাবমিট করতে পারবো না, আর ম্যাক্সিমাম 6 বছর বা 7 বছর, সেটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের ওপর। এটা কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম টাইম ফ্রেম, মানে মিনিমাম 3 বছর, ভর্তি হওয়ার 3 বছরের আগে আমি পিএইচডি থিসিস সাবমিট করতে পারবো না, আর ম্যাক্সিমাম 6 বছর বা 7 বছর, তারপরে যদি পেরিয়ে যায় তাহলে সেই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির স্পেশাল পারমিশন লাগে, বা কিন্তু আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায়, তখন আবার গোড়ার থেকে পুরোটা করতে হয়। আমরা ফিরে আসবো আলোচনায়। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কি হতে চাই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম কি হতে চাই অনুষ্ঠানে। আমরা কথা বলছি, আজকে আলোচনা করছি পিএইচডি কোর্স এবং তার বিভিন্ন দিক নিয়ে। আমি একটু অতনু স্যারের কাছে আসবো। স্যার, একটু আগে মাস্টার্স থেকে করার পর পিএইচডি করব কি করব না, চাকরি করব না কি করব না ইত্যাদি প্রশ্নে ছিলাম আমরা। এবার যেটা অনেকে জিজ্ঞেস করতে চান যে পোস্ট ডক্টরেট বলে একটা জিনিস হয়, তো পিএইচডি করা হয়ে গেল, তারপরে আমার পোস্ট ডক্টরেটের দিকে আমি এগোবো, বা কাদের এগোনো উচিত, কাদের এগোনো উচিত নয়, অন্য কিছু বেছে নেওয়া উচিত, কি সাজেস্ট করবেন, কি অ্যাডভাইস করবেন? হ্যাঁ, পিএইচডি করার পর যারা গবেষণাতে থাকতে চান তারা নিশ্চিতভাবে পোস্ট ডক্টরের চেষ্টা করবে, এবং সেটা আমাদের দেশেও হতে পারে এবং বিদেশেও হতে পারে। তবে যেটা যাওয়া উচিত কি যাওয়া উচিত না, এটাতে কেউ কোনোভাবে বলে দিতে পারে না যে যাওয়া উচিত না যাওয়া উচিত না। সেটা ক্যান্ডিডেটই বুঝতে পারবে যে সে আরও তার গবেষণাটাকে চালিয়ে নিয়ে যেতে চায় কি চায় না। এবার গবেষণায় এটা যখন আমরা পোস্টডকের কথা বলছি, তখন কিন্তু আপনার কিন্তু কেউ থাকবে না যে আপনাকে বলে দেবে আপনাকে কি করতে হবে। আপনাকে কিন্তু আপনার নিজস্ব প্রবলেম ডিফাইন করতে হবে, নিজস্ব প্রবলেম ডিফাইন করে সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে এবং সেই মতো আপনাকে এগোতে হবে।
সুতরাং পোস্ট ডক্টরাল রিসার্চটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হয়ে যায় এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে সেখানে স্কলারশিপ থাকে, আপনার প্রজেক্টের ফান্ডিং থাকে, সেই ফান্ডিংয়ে নিশ্চিতভাবে আপনি কাজ করে যেতে পারেন, আপনার আরও গবেষণা চালিয়ে যেতে পারেন। কিন্তু সেখানেও কিন্তু একই ব্যাপারটা চলে আসছে যে আপনি ইচ্ছুক কিনা আপনি পোস্ট ডক্টরে যাবেন কি যাবেন না। তো হ্যাঁ, এবার যদি আপনার মনে হয় পরবর্তীকালে আপনি শিক্ষকতায় আসবেন, তাহলে নিশ্চিতভাবে পোস্ট ডক্টরাল ডিগ্রিটা আপনাকে একটা ভালো জায়গা করে একটা কথা জানতে ইচ্ছে হচ্ছে যে অনেক সময় পিএইচডি করতে করতে অনেকে রোজগার করতে পারেন, তারা রোজগার করা শুরু হয়ে যায় অনেক সময় রিসার্চ করতে করতে, সেই অপশনগুলোর বিষয়ে যদি একটু বলেন। পিএইচডি করতে করতে রোজগার যেটা, হ্যাঁ পিএইচডি করতে করতে আপনি করতেই পারেন। পিএইচডির একটা কিছু টাইমের পরে আপনি আপনার ফুল টাইম পিএইচডিটাকে পার্ট টাইম পিএইচডিতে চেঞ্জ করে নিতে পারেন, আপনার স্ট্যাটাসটাকে পার্ট টাইম পিএইচডিতে চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এবং আপনার সুপারভাইজারের কনসার্নের দরকার হয় যে সে পার্ট টাইম পিএইচডি করতে পারবে কি পারবে না। সেই জায়গা সে গিয়ে পোস্ট ডক্টরেটের ক্ষেত্রে গবেষণার জন্য কি কোনো স্টাইপেন্ড বা এই ধরনের কিছু ব্যবস্থা রয়েছে? পোস্ট ডক্টরের ক্ষেত্রে সেটাই জানতে চাইছি। হ্যাঁ, পোস্ট ডক্টরের ক্ষেত্রে গবেষণার যেটা ব্যাপার, স্টাইপেন্ডের যেটা ব্যাপার, ইন্ডিয়াতেও আছে এবং বিদেশেও আছে। ইন্ডিয়াতে ডিএসটি প্রচুর গবেষণার জন্য দেয়, যে স্কলারশিপ দেয়, যেটাতে সে পোস্ট ডক্টরাল করতেই পারে। এবং বিদেশে যেটা হয়, বিদেশে দু রকমের জিনিস হয়। একটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো টিচারের আন্ডারে ওখানে কোনো প্রজেক্ট আছে এবং সে পোস্ট ডক্টরাল পজিশন অ্যাডভার্টাইজ করেছে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু খুব ভালো ধরনের স্কলারশিপ বিদেশে আছে, যে স্কলারশিপ আপনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউটে পড়তে চাইছেন তাদের একটা কনসার্ন দরকার হয়, হ্যাঁ আমি তোমাকে ইনভাইট করব, আমি তোমাকে ডাকবো। তো সেই কনসার্ন লেটারটা এবং আপনার নিজস্ব একটা প্রবলেম দরকার হয়, যে এই প্রবলেমটাকে আমি চেষ্টা করব যে এই টাইমের মধ্যে সলভ করা। এবং সেটা যদি তাদের যে সংস্থার পছন্দ হয় তারা আপনাকে ফেলোশিপ দেবে এবং সেখানে কিন্তু আপনি সেই ইনস্টিটিউটে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসাবে কাজ করতে পারবেন, যেখানে আপনার সঙ্গে ইনস্টিটিউটের কোনো যোগাযোগ নেই, ইনস্টিটিউট জাস্ট আপনাকে সার্ভিসটা প্রোভাইড করছে, কিন্তু আপনি আপনার জন্য ফান্ডিংটা নিজেই নিয়ে এসেছেন। সেই ধরনের ফান্ডিং যেমনি মারি কুরি ফেলোশিপ আছে, হাম্বোল্ড ফেলোশিপ আছে, সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ফেলোশিপ আছে। এই তিনটে ফেলোশিপকে সাধারণত খুব উচ্চতর মনে করা হয় এখনো। আদারওয়াইজ আমাদের দেশ বিদেশ সব জায়গাতেই পাওয়া যায় এটা, যে মারি কুরি বা হাম্বোল্ড বা ইন জেনারেল বাইরেই পেতে হয়। হাম্বোল্ডটা যেহেতু আপনাকে একটা জার্মান ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, মারি কুরি যেমনি ইউরোপিয়ান ইনস্টিটিউটের সঙ্গে, সুইস ন্যাশনাল আপনাকে সুইজারল্যান্ডের ইনস্টিটিউটের সঙ্গে আপনাকে এই ধরনের কোলাবোরেশনে কাজ করতে হয়। মইনাক স্যার যদি একটু বলেন যে স্কলারশিপের ক্ষেত্রে কত পর্যন্ত ফান্ডিং পাওয়া যেতে পারে, কিরকম সুযোগ সুবিধা পাওয়া যায়? আমি না এই অতনু স্যার তো বিদেশের কথাটা বললেন, আমি দেশের কথাটা বলে নেই। আমি পিএইচডি আর পোস্টডক দুটোই আমি বলি মোটামুটি। সো পিএইচডির ক্ষেত্রে একটা পরীক্ষা হয় যার নাম নেট পরীক্ষা। এবার নেট পরীক্ষা যে কোয়ালিফাই করে, নেট পরীক্ষার দুখানা পার্ট থাকে, একটা এলএস বলি আমরা বা লেকচারারশিপ, একটাকে বলি জিআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ। যারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করে তারা একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড পায়। এবার সেই অ্যামাউন্টটা বেসিক্যালি 31,000 মানে 2 বছরের জন্য, তারপর 35,000 এরকমই কিছু একটা আশেপাশে অ্যামাউন্টটা তারা পায় প্রতি মাসে, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রোভাইড করা হয়। স্টেট গভর্নমেন্টের কিছু ফেলোশিপ রয়েছে, ইন্ডিভিজুয়ালি ইউনিভার্সিটিরাও কিন্তু ফেলোশিপ প্রোভাইড করে। যেরকম একটা ফেলোশিপ খুব প্রচলিত আছে, যেটা নিয়ে আমাদের সমস্ত ইউনিভার্সিটিতেই, মানে সমস্ত আমাদের কলকাতা সরকারি ইউনিভার্সিটি, ইভেন আমাদের ইউনিভার্সিটিতেও সেই ফেলোশিপটাকে দেওয়া হয়। সেটাকে আমরা বলি নন নেট ফেলোশিপ। যাদের নেট নেই বা যাদের নিজস্ব ফেলোশিপ নেই, তারা যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা নন নেট একটা ফেলোশিপ পায়। এই নন নেট ফেলোশিপের যে পরিমাণ সেটাও কিন্তু বেঁধে দেওয়া আছে ইউজিসির কাছ থেকে। ইউজিসি কিন্তু বলে দিয়েছে যে যারা নন নেট ফেলোশিপ তারা কিন্তু প্রতি মাসে 8,000 টাকা করে পাবে, এবং সেটা ইউনিভার্সিটি তাদেরকে প্রোভাইড করবে। গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমাদের ইউনিভার্সিটি নন নেট ফেলোশিপ প্রোভাইড করে। সুতরাং ফেলোশিপের অপশন কিন্তু পিএইচডিতে আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, আমি যখনই ফেলোশিপে গেলাম তখনই কিন্তু আমার পুরো টাইম, সেটা আমার নন নেট ফেলোশিপ হোক বা নেট ফেলোশিপ হোক, মানে এই পুরো টাইমটা কিন্তু আমাকে দিতে হবে রিসার্চের জন্য। মানে সেটা আমি ফেলোশিপটা পাবো একদম।
আমরা ফিরে আসবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। সংবাদ এক নজরে দেখে নিয়ে আমরা ফিরে আসছি আবার কি হতে চাই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কি হতে চাই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি পিএইচডি কোর্স এবং তার বিভিন্ন দিক নিয়ে। আমরা স্কলারশিপের প্রসঙ্গে ছিলাম, মৈনাক স্যার আমাদের বলছিলেন। স্যার, একটু যদি আমাদের আরো পরিষ্কার করে বলেন যে এই যে ফেলোশিপ বলুন, স্টাইপেন্ড বলুন, যে নামেই ডাকি না কেন, তো এই অঙ্কটা কার নামে আসে? এটা কি ডিরেক্টলি স্টুডেন্টের নামে আসে নাকি যিনি গাইড করছেন তার নামে আসে? না, এখানে না যিনি সুপারভাইজার বা যিনি গাইড, তার নামে সরাসরি কিছুই আসে না। দুভাবে আসতে পারে। যদি আমি প্রজেক্টে কাজ করি তাহলে প্রজেক্টের নামে আসবে, তখন সেটা সুপারভাইজারের থ্রুতে স্কলার পাবে, যে স্কলার কাজ করছে। কিন্তু যারা নিজেরা ফেলোশিপ পায়, নেট পরীক্ষা ক্র্যাক করেছে, ফেলোশিপ পেয়েছে, যাদের এই বিষয়টা হয়, তাদের ওই ফেলোশিপ যে নাম্বারে তারা নেট পরীক্ষাটা ক্র্যাক করে, সেই হিসাবে টাকাটা দুরকম ভাবে হতে পারে। যেমন ইউজিসি এখন সরাসরি স্কলারের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেয়, প্রতি মাসে স্কলারের ব্যাংক অ্যাকাউন্টে ইউজিসি টাকাটা পাঠায়। অন্যান্য এজেন্সিগুলো তারা ইনস্টিটিউটে পাঠায়, তখন ইনস্টিটিউট থেকে সেটা ড্র করে স্টুডেন্ট। এটা হচ্ছে গিয়ে দুটো প্রসেস। আর এটা হচ্ছে গিয়ে যদি আমি স্কলারশিপটা সরাসরি নিজেই পাই। আর সেকেন্ড একটা অপশন হয়, যেটা আমি আগের বার বলিনি, সেটা হচ্ছে গিয়ে যে সুপারভাইজার সে কোনো একটা প্রজেক্ট পেলো, সেটা গভর্নমেন্টের কাছ থেকে হতে পারে, সেটা কোনো ইন্ডাস্ট্রির কাছ থেকে হতে পারে, কোনো একটা প্রজেক্ট পেলো। এবার সেই প্রজেক্টের যে টাকাটা এলো, সেখানে কিন্তু একটা টাকা ধরা থাকে, সেটা হচ্ছে গিয়ে যে স্কলারদের জন্য, তার স্টাইপেনের জন্য। তাহলে তখন ওই স্টাইপেনের টাকাটা কিন্তু স্কলারদের সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছায় না। প্রতি মাসে সুপারভাইজারের অনুমোদন সাপেক্ষে স্কলারদের সেই টাকাটা পায়। তবে হ্যাঁ, মোটামুটি অ্যামাউন্টটা কিন্তু একই রকম হয়। মানে যে নিজেরা যখন যে ফেলোশিপ পাবো, তখনও কিন্তু মোটামুটি ওই 31,000 বা 35,000 যেটাই হোক। আর যখন প্রজেক্টের থ্রুতে আসে, যদি ন্যাশনাল লেভেল প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের থ্রুতে আসলে কিন্তু মোটামুটি ওই রকম অঙ্কের টাকাই কিন্তু স্কলারদের জন্য প্রতি মাসে পায় তারা। পদ্ধতিটা যাই হোক, অঙ্কটা একই থাকে মোটামুটি আর কি। আমি একটু অতনু স্যারের কাছে আসবো। স্যার, এই যখন গাইডের কথা চলে এলাম, অনেক সময় যারা পিএইচডি করতে যাচ্ছে তাদের একটা কনফিউশন হয় যে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেবো, যে ইউনিভার্সিটির মাধ্যমে করছি তাকে বেশি গুরুত্ব দেবো, নাকি যে আমার গাইড বা যিনি সুপারভাইজার সেই বেছে নেওয়াটাকে কাকে গুরুত্ব দেবো? হ্যাঁ, এটা খুব স্টুডেন্টের, আমিও যখন স্টুডেন্ট ছিলাম, ইনফ্যাক্ট আমার কাছে এবং এই মনে বিষয় হয়েছিল নির্বাচনের ক্ষেত্রেও কি তার গাইডের তো নিশ্চয়ই একটা ভূমিকা থাকে। এবার যেটা সবসময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে পিএইচডি যখন আমি করতে এসছি, আমার কিন্তু ইনস্টিটিউটের তার যে রোল আমার পিএইচডিতে, সেটা কিন্তু যতটা না বেশি, তার থেকে অনেক বেশি রোল কিন্তু একটা সুপারভাইজারের। তো সুপারভাইজারই ঠিক করে দেয় যে কোন বিষয়ের ওপর কাজ করা যেতে পারে, একটা ব্রড আইডিয়া দিয়ে দিতে পারে, এবং সেই কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা কিন্তু স্টুডেন্ট আর সুপারভাইজারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ওপরই হয়। সুতরাং সুপারভাইজারের যদি কোলাবোরেশন ভালো থাকে, তাহলে কি হয়, তাহলে আমাদের, কারণ যখন আমরা পিএইচডিতে কোনো একটা টপিক নিয়ে কাজ করছি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা দিক থেকে প্রবলেমটাকে দেখছি, ওর কিন্তু বিভিন্ন দিক হতে পারে, যে জিনিসগুলো হয়তো যতক্ষণ না আমি কোলাবোরেশন করছি ততক্ষণ হয়তো আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে হয়তো স্পষ্ট না। আরেকজন হয়তো আমাকে বলে দিতে পারে যে এই প্রবলেমটাকে তো এইভাবেও দেখা যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, সেটা সুপারভাইজারের কোলাবোরেশন, সুপারভাইজারের ক্রেডেনশিয়াল নিশ্চয়ই একটা বড় ভূমিকা পালন করে। যে স্যার, মৈনাক স্যার আমাদের যদি একটু বলেন যে এই যে সুপারভাইজার গাইড এবং এই সুপারভাইজার গাইড নির্বাচন করার পদ্ধতিটা কি, কিভাবে আমরা নির্বাচন করব? এই পিএইচডির ক্ষেত্রে না আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অন্যান্য যখন আমরা কোর্সগুলো করি, বিএসসি হোক, এমএসসি হোক, ডিপ্লোমা হোক, যাই হোক, সেখানে না একজন টিচার একজন স্টুডেন্ট অনেক টিচার, একজন টিচার একজন সাবজেক্ট পড়ায়। পিএইচডির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নয়। এটা কিন্তু পুরোপুরি 1-to-1 প্রসেস। মানে আমার একজন সুপারভাইজার বা দুজন সুপারভাইজার আছেন, একজন কো সুপারভাইজার আছেন, সেটা ডিপেন্ড করে আমার কাজের উপরে। এবার ব্যাপারটা হচ্ছে, ধরুন একজন স্টুডেন্ট, আমি বায়োটেকনোলজি বা বায়োসায়েন্সের লোক, আমি যদি বায়োসায়েন্সকে দিয়ে ডিফাইন করি বিষয়টা, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, একজন স্টুডেন্ট সে ক্যান্সারের ওপর কাজ করতে চায়। এবার একটা ইনস্টিটিউটে ক্যান্সারের ওপর কাজ করে এরকম হয়তো দুজন লোক আছে। স্টুডেন্টের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে, যারা আছেন ওখানে আজকে, যারা অ্যাক্টিভ রিসার্চার, যে সুপারভাইজাররা অ্যাক্টিভ রিসার্চার,
তাদের প্রত্যেকের প্রোফাইল থাকে, আমরা ইন্টারনেটে নাম সার্চ করলে প্রত্যেকের প্রোফাইল পাওয়া যায়, সেটা ইনস্টিটিউট ওয়েব পেজ হোক বা ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাক্রিডিটেশনের ওয়েব পেজ হোক, প্রত্যেকের ওয়েব পেজ থাকে। তো ওইখানে গিয়ে সবার আগে দেখতে হবে সুপারভাইজার যাকে উনি ভাবছেন যে সুপারভাইজার হিসাবে নির্বাচন করবেন এবং তারপরে কথাবার্তা এগোবে বা অ্যাপ্রোচ করবেন, সবার আগে তার যে প্রোফাইল, সে কিরকম পেপার করে, কারণ আমি পেপার না দেখলে বা জার্নাল পেপারগুলো না দেখলে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি আমি যা নিয়ে কাজ করতে চাইছি, আমার সুপারভাইজার যাকে আমি ভাবছি তার কাছে আমি অ্যাপ্রোচ করবো, সেও ওই বিষয়েই কাজ করে কিনা। কারণ বেসিক্যালি এটা তো একটা গবেষণামূলক কাজ, পুরোটাই মানে দাঁড়িয়ে আছে একটা কনসেপ্টের উপরে, সেটা যদি না মেলে তাহলে ব্যাপারটা কোনোদিনই দাঁড়ায় না। কারণ ওই যে প্রথমেই বললাম, এটা 1-to-1 সিস্টেম, একজন সুপারভাইজার একজন স্টুডেন্ট বা স্কলার। তাই জন্য আগে সুপারভাইজারের প্রোফাইল দেখতে হবে, দেখে তারপর তাকে মেল করে হোক বা তাকে ফোন করে হোক কন্ট্যাক্ট করে যদি টাইম পাওয়া যায় ডিসকাশনের জন্য, জেনারেলি সুপারভাইজার ডিসকাশনের জন্য সময় দেয়, অবশ্যই যদি তার কাছে জায়গা থাকে। কারণ আমাদের এখন কিন্তু সুপারভাইজারদের কাছেও কিন্তু একটা লিমিটেশন রয়েছে জায়গা, মানে আগে যেরকম যে কেউ যে কটা খুশি পিএইচডি স্কলার নিতে পারতো, এখন কিন্তু সেটা পারে না। এখন কিন্তু মোটামুটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা 4 জন, অ্যাসোসিয়েট প্রফেসররা 6 জন, আর ফুল টাইম প্রফেসররা 8 জন এই নাম্বারের স্কলার নিতে পারে। তার ফলে একটা স্পেস লিমিটেশন থাকে। তো যদিও স্পেস লিমিটেশন থাকলেও মোটামুটি ডিসকাশনটা কিন্তু শুরু করতে হবে আগে আমার সুপারভাইজারের প্রোফাইল দেখে, তার রিসার্চ এরিয়া দেখে। পদ্ধতিটা হচ্ছে মোটামুটি যে আমি বুঝলাম যে এখন ওয়েবে সমস্ত কিছুই অ্যাভেলেবল, সেটা দেখে আমাকে মোটামুটি বেছে নিতে হবে, তারপর ডিরেক্টলি কন্ট্যাক্ট করা যে কোনো ভাবে, তার সঙ্গে আলোচনা করে, এবং পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে দুজনের মধ্যে এই সম্পর্কটা যত মজবুত হবে একদম তত ভালোভাবে আমার রেজাল্টটা এই সম্পর্কটার উপর না, মানে বেসিক্যালি এই পিএইচডিটা হয়ে গেল আমার সম্পর্ক শেষ, ঠিক বিএসএমএস এর মতো ব্যাপারটা ওরকম নয়। মানে তারপর পোস্টডক হোক, চাকরি হোক, যেখানেই হোক, প্রত্যেকটা জায়গাতে না আমাদের নিচে একটা রেফারেন্স কলাম থাকে, আমাদের সিভিতে অ্যাড করে দিতে হয় যে এটা আমার রেফারেন্স, মানে ওটা জীবনে জুড়ে গেল, মানে এটা মানে আমরা যখন পিএইচডি করেছি, আমি যখন পিএইচডি করেছি, মানে এটা না খুব সহজ কথা, মানে ঠিক বাবা মার পরের রিলেশনটা ঠিক গাইডের সঙ্গে আসে, সুপারভাইজারের সঙ্গে আসে, কারণ ওই অতখানি আত্মিক রিলেশন থাকা উচিত, মানে এটা আদর্শ যদি হয় তাহলে সব থেকে সেটাই ভালো। একদমই, সে তো আমাদের শাস্ত্রেও সবসময় বলা হয় যে গুরু 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 মানে বাবা মার পরে গুরু। অ্যাকচুয়ালি এই পিএইচডি সুপারভাইজার ইজ ইকুইভ্যালেন্ট টু গুরু, মানে ওই তার কাছ থেকে আমি শিখছি রিসার্চটা কিভাবে করবে। কারণ ব্যাপারটা হয় কি জানেন তো, হিরে দেখেছেন তো, মানে যখন খনি থেকে বেরোয় তখন সেটা কিন্তু একটা ক্রুড কন্ডিশনে থাকে, হিরে কত ভালো হবে ডিপেন্ড করে কত ভালো তার কাট হবে। সুপারভাইজাররা কিন্তু সেই কাটিং এর কাজটা করে। আইডিয়া আপনার আছে, যে কাজ করতে এসছে, প্যাশন আছে বলেই সে এসছে, মানে আজকে আমার প্যাশন না থাকলে জেআইএস ইউনিভার্সিটির প্রসঙ্গে আসি, যে জেআইএস ইউনিভার্সিটিতে কি কি বিষয়ে পিএইচডির সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু হয়েছিল মোটামুটি 2016 সাল নাগাদ থেকে। আমাদের অলরেডি এখন যারা প্রথম ব্যাচে ঢুকেছিল তারা অলরেডি ডিগ্রি পেয়ে গেছে, গতবারও কিছু পেয়েছে, এবারেও কিছু পাবে। তা আমাদের এখানে মোটামুটি পিএইচডি যে শাখাগুলোতে হয় তার মধ্যে সায়েন্স বিষয়তে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি বা আর্থ সায়েন্স, রিমোট সেন্সিং এবং বায়োসায়েন্স, এটা হচ্ছে সায়েন্সের ফিল্ড যেখানে পিএইচডি হয়। যদি আমরা তারপর দেখবো ফার্মাসি, তারপর জুরিডিক্যাল সায়েন্স বা ল, তারপর আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সে কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স এই বিষয়টা আছে, তারপরে আছে আমাদের এডুকেশনে পিএইচডি করানো হয়, আর ম্যানেজমেন্ট। মোটামুটি এই বিষয়গুলোর ওপর এখন আপাতত আমাদের জিআইএস ইউনিভার্সিটিতে পিএইচডি করানো হয়। এবং ওয়েবসাইটটা একটু বলে দেন। মানে আমাদের ইউনিভার্সিটিতে এখন অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, 31 তারিখ পর্যন্ত আছে। তা ওয়েবসাইটে যেতে গেলে www.gisuniversity.ac.in এই ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে একটা রিসার্চ ট্যাব দেওয়া আছে, তার আন্ডারে পিএইচডি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন থাকে। ইনফ্যাক্ট শুধু জিআইএস নয়, সমস্ত প্রাইভেট বা গভর্নমেন্ট মানে পিএইচডি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন ওয়েবসাইট থেকে খুব ডিটেলে পেয়ে যাবে, যে কোনো জায়গারই হোক, কোনো অসুবিধা নেই। একটা টেলিফোন রয়েছে, আমাদের সঙ্গে একজন বন্ধু চলে এসেছেন আলোচনার জন্য। কে আছেন টেলিফোন? নমস্কার। হ্যাঁ বলুন বলুন, কে বলছেন আপনি, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। আমি হ্যাঁ বলুন প্লিজ। পুরুলিয়া। হ্যালো, পুরুলিয়া থেকে কে বলছেন আর কি জানতে চান বলুন, শুনতে পাচ্ছি আমরা। পুরুলিয়া থেকে গুরুপদ মাঝি বলছি। আমি সমস্ত শিক্ষক মহোদয় ও শ্রদ্ধেয় অতিথিদের নমস্কার জানিয়ে বলছি, এই যে এখন পিএইচডি করা হচ্ছে রিসার্চের কাজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন, আপনি বলে যান। আগেও তো ধরুন পিএইচডি হতো, এখন হচ্ছে আমিও পিএইচডির যোগ্য, আমি একজন স্কুল শিক্ষক আর কি। তো আমি বলতে চাইছি যে এখন সেই পিএইচডি গুলো যেটা হচ্ছে কেবল সেই একটা সেই সার্টিফিকেট পাওয়াই হচ্ছে নাকি, মানে সেটা নতুন সংযোজন
কি এমন সেরকম কিছু হচ্ছে? আগে ধরুন যেটা বাহ। হতো যেরকম ভাবে, এখন সেই চাকরি পাওয়ার পথটাই কেবলমাত্র প্রশস্ত হচ্ছে, নতুন কিছু সংযোজন হচ্ছে কি? আমি এই সিস্টেমটা স্যাররা কি বলেন আমরা জেনে নেব নিশ্চয়ই। ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। না এটা কিন্তু খুব প্রাসঙ্গিক প্রশ্ন, মানে এত এত লোকে পিএইচডি করছে, এত এত লোকে পিএইচডি করে বেরোচ্ছে, এবং এর জন্য কিন্তু ইউজিসিও রেগুলার রেগুলেশন আনছে, রেগুলেশন চেঞ্জ হচ্ছে, মানে অ্যাডিশন অল্টারেশন কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যাঁ, মানে কোথাও গিয়ে এটা মনে হতেই পারে পিএইচডি ডিগ্রি পাবো, চাকরিতে কিছু প্রমোশন হবে, কিছু টাকা মায়না বাড়বে, না ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি নয়। মানে আমরা যখন যদি ব্যাপারটাকে দেখি, একটা এমএসসি স্টুডেন্ট যখন বেরোচ্ছে তখন সব স্টুডেন্টের মধ্যে রিসার্চ মানসিকতা থাকবে সেটা হয় না, আবার একদম কোনো স্টুডেন্টের মধ্যে রিসার্চ মানসিকতা থাকবে না এটাও হয় না। মানে এইটা না, এই টিচারদের অনেকটা কিউরেটরের কাজ করতে হয় বেসিক্যালি, যে হ্যাঁ বাবা তুমি পারবে বা তুমি পারবে না। সুতরাং তাদের ক্ষেত্রে এই চাকরি বা মানে চাকরির জন্য শুধু কাজে লাগছে শুধু একটা ডিগ্রি, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এটা অ্যাপ্লিকেবল কাদের জন্য? ধরুন কেউ একটা ওয়ার্কিং প্রফেশনাল, কোনো একটা কলেজে পড়াচ্ছেন, কোনো একটা স্কুলে পড়াচ্ছেন, তার একটা পিএইচডি ডিগ্রি হলে ভালো হয়। এবার যেটা সত্যিকারেরই কথাটা খুব প্রাসঙ্গিক, একটা পিএইচডি করতে ঢুকলাম, কোনোভাবে একটা ডিগ্রি হয়ে গেল, আমি বেরিয়ে চলে গেলাম, আমার কাছে একটা সার্টিফিকেট চলে এলো। এটাকেও আটকানোর জন্য এখন ইউজিসি যেটা করে দিয়েছে, তারা কিন্তু বেঁধে দিয়েছে যে তোমাকে একটা কোর্স ওয়ার্ক করতে হবে। 2011 সালে প্রথম কোর্স ওয়ার্ক বিষয়টা ইন্ট্রোডিউস হয়। আইআইটি বা অন্যান্য ইনস্টিটিউটগুলোতে কিন্তু কোর্স ওয়ার্ক বলে বিষয়টা আগেও ছিল, মানে তাতে সেটা নতুন করে কিছু নয়। সুতরাং কোয়ালিটি মেনটেন করবার জন্য বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে, যার মধ্যে 1 নম্বর কোর্স ওয়ার্ক। একটা স্টুডেন্ট যখন পিএইচডি করতে ঢুকছে, সে তো জানে না সে কি করবে, সুতরাং তাকে তো জানতে হবে আগে আমি কি বিষয়ে কাজ করছি, এবং সে তার জন্য পড়াশোনা করতে হবে। তার জন্য তাকে একটা কোর্স ওয়ার্ক করতে হয়। কোর্স ওয়ার্ক ঠিক একদম নর্মাল পড়াশোনা, বিভিন্ন টিচাররা বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছে, আমাকে সেই সাবজেক্টগুলো পড়তে হবে, পাস করতে হবে। পাস করবার জন্য এটা কিন্তু খুব নর্মালি যেটা হয়, যে ক্রাইটেরিয়া পাস মার্ক, সেটা কিন্তু মানে গ্র্যাজুয়েশন বা এমএসসি সময়তে যে পার্সেন্টেজটা থাকে তার থেকে বেশি থাকে। এটা 1 নম্বর। সেকেন্ড, ইউজিসি যেরকম বলে দিচ্ছে 2খানা পেপার করতে হয় রেপুটেড ইন্ডেক্স জার্নালে। মানে আমি যে সাবজেক্টে পিএইচডি করি, আমি যেভাবেই পিএইচডি করি, 2খানা পেপার আমাকে রেপুটেড জার্নালে বার করতে হবে। তারও প্রোজ অ্যান্ড কনস আছে, ব্যাপার আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তবে হ্যাঁ, মেজার নেওয়া হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, পিএইচডিটা তো আমার, মানে আমি যখন পিএইচডি করতে ঢুকেছি ব্যাপারটা তো আমার। মানে সত্যি কথা বলতে পুরোপুরি জেনারেলাইজ করে বলা খুব ডিফিকাল্ট। খুব difficult। এবার তুই বলো বলো। আর যেটা আমার মনে হয় আর কি, সেটা হচ্ছে যে আজকে আমরা কিন্তু এই কথাটা বলে দিতে পারি না আগে কাজ হতো আর এখন কাজ হয় না। এখন আমি কিন্তু জানতে পারছি আজকে ইন্টারনেটের যেরকম সিচুয়েশন, আজকে আমি যেখানে যা হচ্ছে না হচ্ছে সব জানতে পারছি, কিন্তু আগে যতটা হতো তার মধ্যে যেটা উঠে আসতো সেটাই হয়তো আমাদের সামনে আসতো, কিন্তু বাদ বাকিগুলো আসতো না। এখন সুতরাং স্বচ্ছতাটা অনেক বেশি। হ্যাঁ, সুতরাং পার্সেন্টেজ হিসাব করলে কেউ বলতে পারে না যে আগেই কাজ হতো আর এখন কাজ হয় না। না না, এখন বড় উল্টোটা, এখন কাজের পরিধি এত বেড়ে বেড়ে গেছে। গেছে। মানে আগে যারা কেমিস্ট্রিতে কাজ করতো তারা কেমিস্ট্রিতে কাজ করতো। বিগত বেশ কয়েক বছরের হিসেব উঠিয়ে দেখে নেবেন, যতগুলো কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার আছে সবগুলোই বায়োসায়েন্সের ফিল্ডে কাজ করা বা ওই ধরনের ফিল্ডে কাজ করা। মানে ব্যাপারটা ওরকম নয়, এখন কাজের পরিধি বেড়ে গেছে। স্যার, আমরা ফিরে আসবো আলোচনায়, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে আসছি কি হতে চাই অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। আমরা একেবারে প্রায় শেষ মুহূর্তে পৌঁছে গেছি, অল্প একটু সময় আমাদের হাতে রয়েছে। আমরা একটু এই কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় আসবো, যে কোভিড পরিস্থিতিতে তো পড়াশোনাটা বিরাটভাবে তার একটা প্রভাব পড়েছে সমস্ত ক্ষেত্রে, একেবারে নার্সারি থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত। তো এখানে পড়াশোনাটাকে, পিএইচডির পড়াশোনা, অনলাইনে পড়াশোনা, সেটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি তার কোনো আলাদা বেনিফিট পাওয়া গেছে? অতনু স্যার কি বলেন? পিএইচডি, হ্যাঁ, যেটা মৈনাক এক্ষুনি যেটা বলছিল যে পিএইচডির একটা পার্ট হচ্ছে কোর্স ওয়ার্ক করা, এবং সেটা তো যেরকম অনলাইন সিস্টেম চলছে সেইভাবে হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে, যেমন পিএইচডিটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে থিওরিটিক্যাল পিএইচডি বলতে পারি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড পিএইচডি বলতে পারি। তো নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন বেসড পিএইচডিতে কিছু না কিছু এফেক্ট তো কোভিড ফেলেইছে, কিন্তু থিওরিটিক্যাল পিএইচডির ক্ষেত্রে আমার মনে হয় না সেইভাবে খুব একটা এফেক্টেড। স্টুডেন্ট যারা ল্যাব ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন কাজ করে তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম তো হয়েছে। তবে পিএইচডিটা যে স্প্যান ধরে পিএইচডিটা হয়, যে টাইম ধরে পিএইচডিটা হয়, সেই টাইম অনুযায়ী যদি আমরা কাজটাকে ভাগ করে নিতে পারি,
তাহলে আমার মনে হয় যে এরকম সুপারভাইজারের সঙ্গে কথা বলে যদি সেইভাবে আমরা কাজটাকে ভাগ করতে পারি, তাহলে হয়তো এই টাইমটায় যতটা আমরা ভাবছি ক্ষতি হয়েছে, ততটা হয়তো আমরা পরে মেকআপ করে নেওয়ার জায়গায় চলে যেতে মানে পারি। সিরিয়াসলি পড়াশোনা করলে তাহলে মেকআপ করে নেওয়া করা যাবে, যাবে। খুব একটা বেশি খুব একটা সমস্যা হবে না। হবে না। একটু অ্যাডমিশনের কথা আসবো। পিএইচডি তে অ্যাডমিশন কোন কোন সময় বছরে পাওয়া যায়? মোটামুটি ইউনিভার্সিটিগুলো, যদি আমরা স্টেট লেভেল ইউনিভার্সিটি, তাদের নিজেদের একটা প্রসেস রয়েছে, তারা মোটামুটি বছরে একবার বা দুবার রেট এক্সাম কন্ডাক্ট করে। আর যদি আমরা ইনস্টিটিউটগুলো দেখি, তাহলে আইআইটি গুলোতে কিন্তু বছরে দুবার, দুটো সেমিস্টারে কিন্তু পিএইচডি অ্যাডমিশন হয়। মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি এখন বছরে দুবার করে পিএইচডি অ্যাডমিশন নেয়। সরকারি ইউনিভার্সিটিগুলো বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো কিন্তু একবার করেও নেয়। সুতরাং এটা কিন্তু পুরোপুরি ইউনিভার্সিটি ভিত্তিক। আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু বছরে দুবার করে হয়, একটা জুলাই মাসে, একটা জানুয়ারি মাসে, এই দুটো সময়তে। এবং আপনাদের ইউনিভার্সিটিতে কেউ যদি অ্যাডমিশন চান, ওয়েবসাইটে গেলে সমস্ত, হ্যাঁ ওয়েবসাইটে গেলে পুরো ডিটেইলস দেওয়া আছে, www.jisuniversity.ac.in। এখানে গেলে সমস্ত ইনফরমেশন ওখানেই পাবেন, দর্শক থেকে আরম্ভ করে খরচের ডিটেইলস সবকিছু পেয়ে যাবেন ওখান থেকে। অতনু স্যার, আমি একটু আপনার কাছে আসবো। আপনি যদি একটু আমাদের গাইড করেন যে পোস্ট ডক্টরেটের ক্ষেত্রে পিএইচডির পরে কেউ যদি বাইরের বিদেশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর সে জোর দেবে? পোস্ট ডক্টরের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় যেটা দরকার হয়, এটা আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি ধরুন পিএইচডি করলাম, আমার যে গ্রেড কার্ড বা আমি যে নাম্বার পেয়েছি, সেটা কিন্তু বাইরের দেশের লোকেরা বুঝবে না আমার এ মানে কি, বি মানে কি, সি মানে কি। সুতরাং তারা কিন্তু মানে এতটা ইন্টারেস্টেড না আমার মার্কশিট দেখা বা আমার দেখা। তারা যেটা দেখতে চায় সেটা হচ্ছে, ও সবসময় বাইরের দেশে অ্যাপ্লিকেশন করলে একটা জিনিস থাকে মোটিভেশন লেটার, একটা মোটিভেশন লেটার লিখতে হয়। সেই মোটিভেশন লেটারটায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যেগুলো জানেন সেটা শুধু যে টপিকের ওপর বা যে প্রজেক্টে কাজ করছেন আপনি, সেটার বাইরে গিয়েও সেই ইউনিভার্সিটিকে কিভাবে আরও বেশি আমার গ্রুপটাকে, আমার রিসার্চ গ্রুপটাকে আরও বেশি এনহ্যান্স করতে পারে, এই জিনিসটা কিন্তু আপনার ওই কভার লেটারের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে। এবং ওরা যদি বোঝে যে আপনার পোটেনশিয়াল শুধু এই প্রজেক্টে না, আরও বিভিন্ন জায়গায় কাজে লাগানো যেতে পারে, তখনই কিন্তু ওরা আপনাকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে ডাকবে। সুতরাং আপনার মোটিভেশন লেটারটা কিন্তু খুব জরুরি যখন আপনি পোস্ট ডক্টরাল মোটিভেশন লেটারটা খুব সুন্দর করে তৈরি করতে হয়, এবং সেখানে আপনাকে আপনার কি কোয়ালিফিকেশন, আপনি কি শিখেছেন, এবং সেটাকে আমি হয়তো এই প্রজেক্টের ডিজারেবল যে কোয়ালিফিকেশন সেটা পুরোটা ম্যাচ করতে পারছি না, কিন্তু আমার এই গুণের জন্য আপনারা এইভাবে উপকৃত হবেন, এটাকে বোঝানোটা খুব মানে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখাতে পারলে বিষয়টা বোধহয় গ্রহণযোগ্য হবে বেশি। স্যার মৈনাক স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে এই পিএইচডি ক্ষেত্রে খরচ মোটামুটি কিরকম? খরচটা না পুরোপুরি মানে একেবারে খুব ভ্যারিয়েশন হয় ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করলে। যদি আমরা কলকাতা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি দেখি, দুটোই বেশ কম খরচার মধ্যে পিএইচডিটা হয়, কিন্তু তার মধ্যে যদি দেখা যায় তাহলে যাদবপুরের খরচাটা কলকাতা থেকে বেশি, বা এটা আপেক্ষিক, পুরোপুরি আপেক্ষিক। যেমন আইআইটি গুলোতে খরচা অনেক বেশি, প্রচুর খরচা। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও খরচা মোটামুটি ধরে নিতে পারে 30 বা 35 বা 40 হাজার টাকা পার সেমিস্টার, এরকম একটা খরচার রেঞ্জে থাকে। তবে হ্যাঁ, মোটামুটি এই যে খরচের ব্যাপারটা, এটা কিন্তু মানে শুধু সেমিস্টার ফিসটা নয়, যেমন মানে যখন যেখানেই আপনি পিএইচডি করুন, সেমিস্টার ফিসটা নয়, যদি ফুল টাইম পিএইচডি করেন তাহলে আপনি কত টাকা পাচ্ছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই জন্য সেই পুরো বিষয়টা দেখেই কিন্তু তারপর এগোনো উচিত যে আপনি কি করবেন। এবং আলটিমেটলি কোথাও গিয়ে ওই মোটিভেশনটা খুব দরকার, মানে যেখানেই থাক, মানে আমি কেন করছি পিএইচডিটা ওটা জানা খুব দরকার। মানে ওটা একটা ফুল গাছ, আমি যেরকম ভাবে, ওটা আমার জিনিস, আমি যেরকম ভাবে করবো সেরকম ভাবে হবে, আমি ভালো করে করলে ভালো করে হবে, একদম সিম্পল। সেই জন্যই মানে বলি আর কি, যে পিএইচডি ডিগ্রি আর্ন করতে হয় আর কি, রোজগার করতে হয়, অর্জন করতে হয়, একদম এটা অর্জন করতে হয়, পুরোপুরি অর্জন করতে হয়। আমরা তো সবসময় বলি যে আজকাল যে কোনো কোর্সের ক্ষেত্রে এমপ্লয়াবিলিটি, এই কথাটা খুব শোনা যায়, এই টার্মটা খুব কমন আর কি। তো এই পিএইচডি করার পর ছাত্রছাত্রীরা, মানে যখন কেউ নিয়োগ করছেন, কোনো নতুন ছাত্রছাত্রী সে যখন ফ্রেশ ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, তখন সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি করে এলে সে সুযোগ কতটা পাবে, আর তার পিএইচডি করার পর সে এক্সট্রা কোনো এজ পাবে কিনা, একটু যদি বলেন। মানে যেরকম মানে যদি শিক্ষকতা প্রফেশনে আসে, মানে পিএইচডি করার পরে, মানে আমি সায়েন্সকে যদি বাদ দিই বা যদি অন্যান্য বিষয়গুলোকে দেখি, শিক্ষকতা প্রফেশনে কিন্তু এখন মানে ইউজিসি কিন্তু একটা ম্যান্ডেট চালু করার কথা ছিল, 21 সালে সেটা ইমপ্লিমেন্টের কথা ছিল, কিন্তু কোভিডের জন্য পিছিয়ে গেল, সেটা কয়েকদিন পরে সেটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। পিএইচডি ম্যান্ডেটরি করে দিচ্ছে, মানে আমাকে এডুকেশন প্রফেশনে যেতে গেলে, আমাকে যদি কোথাও কোনো কলেজে পড়াতে হয়, কোনো ইউনিভার্সিটিতে পড়াতে হয়, আমাকে পিএইচডি ডিগ্রি থাকতেই হবে। মানে যখন সেটা থাকতেই হবে,
তখন তার ইম্পর্টেন্সটা তো ওখান থেকেই চলে আসে, মানে এমপ্লয়েবিলিটি বা শুধু, এবার যদি আমি সায়েন্সের ফিল্ডে ধরি, যেমন আমাদের মানে বায়ো সায়েন্স বা কেমিস্ট্রি বা ফিজিক্স ইন্ডাস্ট্রিগুলো এখন মানে ফার্মা ইন্ডাস্ট্রি হোক বা পেন্ট ইন্ডাস্ট্রি হোক, তারাও চাইছে এখন তাদের কাছে আসুক হচ্ছে কি পিএইচডি আসলে করা যেহেতু লোকেরা। কম্পিটিশন এত বাড়ছে সেহেতু খুব যত স্বাভাবিক, মানে হায়ার স্টাডিজ মানে একটা পিএইচডি করার লোকে, মানে একটা যদি প্রপার, মানে যদি আমরা সবকিছু ধরে মেপে নিয়ে করি যে সে নিজের গাছটাকে খুব সুন্দরভাবে বড় করেছে, ভালো করে পিএইচডি করেছে, তার স্কিল ডেভেলপটা যেভাবে যে লেভেলে পৌঁছেছে, বেসিক্যালি প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা যেখানে গেছে, সেটা কিন্তু কোনো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টে থাকবে না। একটা খুব প্রশ্ন অনেক সময় শোনা যায় যে গবেষণাপত্র প্রকাশ করা, তো গবেষণাপত্র প্রকাশ না করলে কি পিএইচডি ডিগ্রি পাওয়া যায়? যদি রুল অনুযায়ী বলতে যান, এখন সব জায়গায় রুল হয়ে গেছে অ্যাটলিস্ট দুটো গবেষণাপত্র আপনার এসসিআই জার্নালে না প্রকাশ করলে আপনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় না। কিন্তু গবেষণাপত্র প্রকাশ করাটাই কিন্তু পিএইচডির কাজ। তার কারণ হচ্ছে আপনি যখন 1-to-1 কাজ করবে, যেটা মৈনাক বলছিল, 1-to-1 কাজ করবে, আপনার ডিপার্টমেন্টের অন্য শিক্ষকরা হয়তো জানে না আপনি কি করছেন, তো বা অন্য জায়গার লোকেরাও জানে না কিন্তু কি করছেন আপনি। আপনাকে কিন্তু নিজেকে প্রমাণ করতে গেলে একটা ভালো গবেষণাপত্রটাই কিন্তু আপনাকে প্রমাণ করবে। এবং যে কোনো যদি এডুকেশনাল লাইনে আপনি আসেন, আপনি পিএইচডি করে এসেছেন, সেখানেও কিন্তু আপনার পাবলিকেশন এবং তার সেটা কিরাম জায়গায় পাবলিকেশন, সেটা প্রচুরভাবে তার সিলেকশনে ম্যাটার করে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে আমরা সবসময় টিপস চাই স্যারদের কাছ থেকে, যদি কিছু টিপস দেন। মৈনাক স্যার কি বলবেন? না, আমার কাছে পিএইচডির জন্য প্রথম এবং শেষ কথা এইটা না, ওই গাছ চাষ করার মতো তো, ফুল গাছ চাষ করা, তা এইটা চাষ করতে গেলে মোটিভেশন লাগে, যে কেউ মালি হতে পারে না। পিএইচডিটা অনেকটা সেরকম, তোমার মোটিভেশন থাকতে হবে, তোমার মোটিভেশনটা মানে থাকাটা রিসার্চের ক্ষেত্রে থাকতে হবে। আমি রিসার্চের কাজ করব, এটা আমার ভালো লাগে, কোথাও গিয়ে প্যাশনটা দরকার। এই প্যাশন থাকলে, মোটিভেশন থাকলে এই লাইনে সাকসেস থাকবেই। কোনো কি বলবেন? আমার পিএইচডি সম্বন্ধে একটাই বলার আছে, যেটা আমি দেখে এসেছি, সেটা হচ্ছে যখনই পিএইচডি তুমি কেউ করতে আসছে, সে এইটা ভেবে এসো না যে আজকে আমি যে প্রবলেমটা পেলাম সেটা 3 বছর বাদে গিয়ে এখানে গিয়ে শেষ হবে। সেটা পিএইচডি হয়ে যায় না, সেটা হয় প্রজেক্ট। পিএইচডি মানে হচ্ছে একটা রিসার্চ। তুমি জানো না তুমি কোন জায়গায় পৌঁছবে, হয়তো তুমি আরো ভালো জায়গায় পৌঁছতে পারো, যেটা তুমি ভেবে এসছো সেটা তুমি হয়তো পাচ্ছ না, বা কিন্তু তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু অনেক বেশি ভাবে হয়তো তুমি কোনোদিন ভাবোনি যে এটা পেতে পারি। বুঝলাম ওটা ডেস্টিনেশন নয়, ওটা একটা লম্বা কোনো প্রসেস। একটা থাকে না, সত্যি তোমাকে তৈরি করতে হয়। আমি গবেষণাতে ঢুকবো, সেটা শেখার স্টেপটা হচ্ছে পিএইচডি। আজকে আমি পিএইচডি পেলাম, তার মানে আমি আমার কাছে একটা নতুন দরজা খুলে গেল। স্যার, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নিশ্চয়ই নিয়ে আবার কখনো যদি সুযোগ হয় আমরা নিশ্চয়ই আলোচনা করব। আপনাদেরও ধন্যবাদ যারা আমাদের ফোন করলেন, যারা আমাদের সঙ্গে থাকলেন। আগামী সপ্তাহে, আগামী শুক্রবার আবার হাজির হবে কি হতে চাই অনুষ্ঠান, আর অন্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, চিঠি পাঠাতে পারেন। প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, 18/3, উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 700009৫। এই ঠিকানায় আপনি চিঠি দেবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।